কাল অঘোষিত ফাইনাল। শেষ ওয়ানডেতে চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। মিঠা পানির অভাবে ধূসর সাগরিকা। বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে লাগবে অন্তত 1.5 বছর। জুলাইয়ে নারী বিপিএল করতে চায় বিসিবি। জাতীয় দলের কোচ বাছাইয়ে কাজ শুরু করেছে 4 সদস্যের কমিটি। নারী সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর শুরুতেই। কাল অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুদল। জয়চোখ পেস বোলিং কোচ শন টেইটের। নিউজিল্যান্ডও বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফিরতে চায়। শেষ ওয়ানডের আগে চট্টগ্রামে মাত্র এক সেশন অনুশীলন করেছে দুদলই, যেখানে দলের সাথে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি সকাল 11টায়। চট্টগ্রাম থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট। It looks a good wicket, but it's difficult for me to tell exactly what it's going to play like. তবে অতীত বলে ঢাকার মতো রহস্যময় নয় চট্টগ্রামের উইকেট। শন টেট অবশ্য ভবিষ্যৎবাণী করে বিপদে পড়তে চান না। উইকেট নিয়ে আলোচনায় আগ্রহী নন পেস বোলিং কোচ। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, তবে কেমন আচরণ করবে তা বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়। আমরা একটি ভালো জয় নিয়ে এখানে এসেছি। সামনে যে পরিস্থিতি থাকুক আমাদের মানিয়ে নিতে হবে। কন্ডিশন বদলালেও কম্বিনেশন একই থাকতে পারে চট্টগ্রামে। নাহিদ রানাকে বিশ্রাম দেওয়ার পক্ষে নন শন টেট। মোস্তাফিজকে দেখেছেন ফিট, তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা ছেড়ে দিলেন নির্বাচকদের হাতে। নাহিদ যেভাবে বোলিং করছে তাতে আমার মনে হয় সে সম্পূর্ণ ফিট। সে দারুণ অ্যাথলেট। হ্যাঁ, সে অনেক জোরে বল করে। বর্তমানে সে যে ছন্দে আছে প্রতিপক্ষ তাকে মোকাবেলা করতে চাইবে না। বোলিংয়ের চেয়ে বাংলাদেশ ব্যাটিং আনপ্রেডিক্টেবল। চট্টগ্রামে ব্যাটারদের কাঁধে বড় দায়িত্ব, তবে এই ইউনিটের কাছে বেশি প্রত্যাশা বাস্তবসম্মত কিনা সেই প্রশ্ন তুলেছেন শন টেট। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই অনেক প্রত্যাশা থাকে। তারা সবসময় ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্স আশা করে। এটি বাস্তবসম্মত কিনা তা জানি না, তবে গত ম্যাচে আমরা চমৎকার কিছু ব্যক্তিগত পারফরমেন্স দেখেছি। নিউজিল্যান্ড দলটা উইকেট, গরম কিংবা ধূসর আউটফিল্ড কোনো কিছু নিয়েই ভাবছে না। তারা বরং মিরপুরে 2 ধরনের পিচের পর নতুন অভিজ্ঞতা নিতে চায় চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ মনে করেই নামবে মাঠে। ঢাকার চেয়ে ভিন্ন উইকেট হবে, তবে আমরা সব ধরনের কন্ডিশনের জন্য প্রস্তুত। এটা নিয়ে অজুহাত দেওয়ারও কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট নিয়ে ফাইনাল ম্যাচটা জিততে চাই। সাগরিকায় 2 বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, যেখানে টাইগারদের নিতে হবে সিরিজ জয়ের চাপ, সঙ্গে সাগর পাড়ে প্রচণ্ড গরমের চ্যালেঞ্জ তো থাকছেই। মিঠা পানির অপ্রতুলতায় সবুজ হারিয়ে এখন ধূসর সাগরিকা। যদিও দৈনিক কত পানি প্রয়োজন সাগর পাড়ের এই ভেন্যুর জন্য তা নিয়েও আছে জটিলতা। সেই রহস্য ভেদ করতে কিউরেটর টনি হ্যামিংকে চট্টগ্রামে পাঠিয়েছে বিসিবি। এনএসসির অনুমতি পেলে স্টেডিয়ামটির আধুনিকায়নেরও উদ্যোগ নিতে চায় অ্যাডহক কমিটি। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের আরও একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হৃদয়। সবুজ গালিচা এখন ধূসর রঙের দখলে। সাগরিকা স্টেডিয়াম দেখে মন খারাপ হবে ক্রিকেট প্রেমীদের। কেউ আবার বিভ্রান্ত হতে পারেন তীব্র গরমের কারণেই বুঝি এমন বেহাল দশা। বাস্তবতা হলো স্টেডিয়ামটি সাগরের কোল ঘেঁষে হওয়ায় মাটির নিচ থেকেও নোনা পানি আসে। মিঠা পানির অপ্রতুলতায় তাই ঘাস থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ওয়াসা থেকে কেন পর্যাপ্ত পানি মিলছে না তা বিরাট প্রশ্ন। পানি নিয়ে জল ঘোলা কম হয়নি। ক্রিকেট বোর্ডের আগের কমিটির 2 পরিচালক এই নিয়ে বিবাদে জড়িয়েছিলেন। ফিনান্স কমিটির দাবি ছিল দৈনিক 80,000 লিটার প্রয়োজন হলেও ফেসিলিটিস কমিটি তা দেখিয়েছে 4 লাখ লিটার। তামিম ইকবালের অ্যাডহক কমিটি আসল ঘটনা জানতে চট্টগ্রামে পাঠিয়েছে কিউরেটর টনি হ্যামিংকে। মাঠ ঠিক রাখতে প্রতিদিন কী পরিমাণ পানি লাগবে তা জানাবেন হ্যামিং। তার ভিত্তিতে ওয়াসা থেকে পানির উদ্যোগ নেবে গ্রাউন্ডস কমিটি। ও অনেক অভিজ্ঞ কিউরেটর, আপনারা জানেন, বিশ্বের সমাদৃত একজন কিউরেটর। ওকে বলছি চিটাগাং গেছে, আজকে উনি গতকালকে গিয়েছে এবং সে এসির সাথে আলোচনা করে আধুনিকায়নের উদ্যোগ নিতে চায় বিসিবি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে আরও অন্তত 1.5 বছর লাগতে পারে। তার আগে ঘরোয়া টুর্নামেন্টের জন্য ধাপে ধাপে সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় বিসিবি। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বিসিবি গ্রাউন্ডস কমিটির বৈঠক হয়েছে। জুলাইয়ে নারী বিপিএল এর ম্যাচ আয়োজনের ইচ্ছা আছে ক্রিকেট বোর্ডের। 2006 সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
রাজনৈতিক কারণে দীর্ঘদিন অবহেলায় প্রায় পরিত্যক্ত এই ভেন্যু। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটার যুব দলের সিরিজ হলেও স্টেডিয়ামের দুরবস্থা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। অবশেষে বগুড়া স্টেডিয়ামের জৌলুস ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। জুলাইয়ে উত্তরবঙ্গের ভেন্যুতে নারী বিপিএল এর ম্যাচ করতে চায় বিসিবি। এখানে একটা প্র্যাকটিস ভেন্যু করতে হবে, আমাদের মিডিয়া ফ্যাসিলিটিস ওখানে কিছু সমস্যা আছে, আমাদের ড্রেসিং রুমে কিছু সমস্যা আছে সেগুলি, এবং গ্যালারিতে যে টয়লেটের অভাব আছে সেগুলি টয়লেটগুলি আবার এখানে নতুন কিছু করতে হবে, যেগুলি মিনিমাম রিকোয়ারমেন্ট একটা মানে বিপিএল করার জন্য, সেগুলি আমরা ইনশাল্লাহ সম্পন্ন করার চেষ্টা করব উইদিন 2 মান্থস। তবে জুলাইয়ের আগে প্রথম ধাপের কাজ শেষ করা নিয়ে শঙ্কা আছে। পরিকল্পনা পাশ করা, টেন্ডার আহ্বান, ঠিকাদার নিয়োগ সহ সরকারি প্রক্রিয়া বেশ লম্বা। চ্যালেঞ্জিং হলেও আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা আশা করতেছি যে বিসিবির সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা শীঘ্রই বিশেষ করে জুলাই যে বিপিএলটা হবে এই বিপিএল এর জন্য আমরা কাজ শুরু করতে পারবো। নারী বিপিএল এর পর গ্রিন গ্যালারি, ড্রেনেজ সিস্টেম, ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ডের কাজ শুরু করবে এনএসসি। আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে সময় লাগবে আরও প্রায় 1.5 বছর। ফেজ 2-তে সেই ফ্লাড লাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড এবং ড্রেনেজ সিস্টেম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম সবগুলি আমরা ফেজ 2, এবং পরবর্তীতে পুরা বগুড়া স্টেডিয়ামটাকে কেন্দ্র করে একটি স্পোর্টস জোন হবে সেখানে ফুটবল থেকে শুরু করে অ্যাথলেটিক্স, শুটিং থেকে শুরু করে সবকিছুই থাকবে সেখানে। যদিও মাঠ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া ভরা বর্ষায় খেলা নিয়ে আছে শঙ্কা। কেননা গত বছর এনসিএল টি20তেও ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল বিসিবি। বগুড়ার পাশাপাশি ফতুল্লা ও খুলনা স্টেডিয়াম সংস্কার শুরু করবে বিসিবি ও এনএসসি। বাফুফের হেড কোচ বাছাইয়ের প্রথম দিন হাভিয়ের কাবরেরার সিভি নজরে পড়েনি 4 সদস্যের বাছাই কমিটির। প্রো লাইসেন্সধারী ছাড়া বাকিদের বিবেচনায় নেবে না কমিটি। ইউরোপিয়ান এবং আর্জেন্টাইন কোচের ওপর বাড়তি নজর বাছাই কমিটির। শর্টলিস্ট করে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করতে চান কর্তারা। কে হবেন বাংলাদেশের নতুন কোচ? এ মাসে চুক্তি শেষ হাভিয়ের কাবরেরার। বুধবার পর্যন্ত হামজা জামালদের হেড কোচ হওয়ার জন্য বাফুফেতে সিভি জমা পড়েছে অন্তত 270টি। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্ব পড়েছে 4 সদস্যের কমিটির ওপর। সাবেক ফুটবলার ও নির্বাহী সদস্য ইকবাল হোসেন, সাইদ হাসান কানন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল ভাই টিটু আছেন যে কমিটিতে। শুধু হেড কোচ নন, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ এবং বয়সভিত্তিক দলগুলোর জন্য ডেভেলপমেন্ট কোচও বাছাই করবেন তারা। আমি বিশেষ করে দেখব যে প্রো লাইসেন্স আছে কিনা কোচের, এবং তার কোচিং ক্যারিয়ারের কি ধাপে কি অবস্থায় আছে তার ক্যারিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে, এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের ফুডিং প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে তাদেরকেই আমরা চেষ্টা করব প্রায়োরিটি দেওয়ার জন্য। এই উপমহাদেশে আমাদের দেশের মধ্যে সে খাপ খাওয়াতে পারবে কিনা এটাও আমরা একটু গুরুত্ব দেব। পাশাপাশি ফিনান্সিয়াল দিকটা তো দেখবো আমরা, কারণ একজন কোচকে ইচ্ছা করলে আমরা ওইভাবে রাখতে পারবো না। এই বিষয়গুলো দেখবো, তার টেকনিক আছে বা বিগত দিনে সে কোথায় কাজ করছে এইগুলো দেখবো, তার যেখানে কাজ করছে ওই টিমের পারফরমেন্সগুলো কেমন। বুধবার ফুটবল ভবনে প্রথম সভা করেছে কমিটি। যাদের প্রো লাইসেন্স নেই তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে না। প্রথম দিনের বাছাইয়ে হাবিয়ার কাবরেরার সিভি হাতে পায়নি কমিটি। দেশীয়দের মধ্যে জুলফিকার মাহমুদ মিন্টু আবেদন করেছেন হেড কোচ ও ডেভেলপমেন্ট কোচের জন্য। আর্জেন্টাইন কোচগুলাকে আমরা প্রাধান্য দিব, এবং যে কোচগুলা ছোট দলগুলাকে ছোট দেশগুলাকে প্র্যাকটিস করা এবং বিশ্বকাপে নিয়ে গেছে বা এশিয়ান কাপে নিয়ে গেছে এই কোচগুলাকে প্রাধান্য দেব। টোটাল শর্ট লিস্টটা আমরা হলো ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি দেব। ওনারা একটা কমিটি থাকবে, সেখানে বাছাই করে সিদ্ধান্ত নেবে। গোলরক্ষক কোচের জন্য 32টি সিভি পেয়েছে বাফুফে।